শোনা যাচ্ছে আমার কথা ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। ওকে, দেখতে পাচ্ছ তো? দেখো। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে, আজকে তাহলে গ্রুপ 17 স্টার্ট করব। গ্রুপ 17 তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছিল খানিকটা, আশা করি অক্সিডেশন স্টেট অবধি মোটামুটি হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ স্যার। কি কি ডিসকাশন হয়েছিল দেখি তো অনিমেষ কথাটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়েছে। তো মোটামুটি কেমিক্যাল প্রপার্টি স্টার্ট করেছিলাম, কত অবধি হয়েছিল? অক্সিডেশন স্টেট অবধি হয়েছিল। তো আজকে পরীক্ষা কেমন হলো দিয়া? কোয়েশ্চেন তো দেখলাম দু একটা বাদ দিয়ে মোটামুটি সোজাই এসেছিল। ও, বেরিয়ে গেছে, আচ্ছা। চলো একটা কোয়েশ্চেন লিখছি, দেখা যাচ্ছে? হ্যালোজেন্স আর ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্টস। Halogens are very strong oxidizing agent. Explain. স্যার একটু দূর থেকে করলে ভালো হতো। মানে মানে ওই যে স্ক্রিনটাকে একটু দূরে, ক্লিয়ারলি বলো কি সমস্যা হচ্ছে স্ক্রিনে? স্ক্রিনটাকে একটু মানে দূরে করতে। দূরে বলতে এরকম? মানে হ্যাঁ মানে একটু মানে সবকিছু দেখা যাচ্ছে না। সবকিছু দেখা যাচ্ছে না? হ্যাঁ। স্ক্রিনটাকে তুমি এক কাজ করো, ও ল্যান্ডস্কেপ ও মোডে ও করো। ও হ্যাঁ স্যার স্যার। ল্যান্ডস্কেপ মোডে করো, দেখতে পাবে। ঠিক হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যালোজেন্স আর ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। কেন? কারণ হ্যালোজেন গুলো একটা টেন্ডেন্সি আছে যেটা খুব সহজে ইলেকট্রন নিয়ে অ্যানায়নে কনভার্ট হতে পারে। ওকে, and the anions are also very stable. So এই কারণেই এরা খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, মানে এরা নিজেরা রিডিউস হতে পারে, তাই তো? as the halogen as the halogens can easily accept electrons and gets converted into anions, hence they are strong oxidizing agent. যারা নিজেরা সহজে রিডিউস হবে তারা হলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে? তাহলে যত উপর থেকে নিচের দিকে নামবো along the group 17, তাহলে কি দেখতে পাবো? যে oxidizing nature decreases. So as we move down, the oxidizing nature decreases. মনে রাখবে, fluorine is the most electronegative element. ফ্লোরিনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ আর কেউ না। ঠিক আছে? তো ফ্লোরিন ইজ দি মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ওকে, এক মিনিট দাঁড়াও, আসছি। সিঁড়িটা নতুন বানাইলাম না স্যার? না না, অনেক আগে। আমি দেখিনি কিন্তু। ছাদে কয়দিন উঠেছে দেখবে। আচ্ছা, নেক্সট।
anomalous behavior of fluorine. Sir, sir, F is the most electrons. Negative element, electronegative element. Anomalous behavior of fluorine. ফ্লোরিন বাকিদের থেকে মানে বাকি হ্যালোজেন এলিমেন্টগুলোর থেকে একটু অন্যরকম বিহেভ করে, ঠিক আছে, একটু অ্যাবনর্মালি বিহেভ করে। এর পেছনে কারণ কি সেগুলোই জানতে হবে। ফার্স্ট অফ অল, এক্সেপশনালি স্মল সাইজ, exceptionally small size. Secondly, very high electronegativity, very high electronegativity. Thirdly, low FF bond dissociation enthalpy. Fourth, absence of d orbital. এগুলো হলো কারণ, যে কারণে ফ্লোরিন বাকিদের থেকে একটু অন্যরকম ভাবে বিহেভ করে, নট একটু অন্যরকম, অনেকটাই অন্যরকম, অ্যাবনর্মালি বিহেভ করে। নেক্সট। স্যার লিখছিলাম একটু। আচ্ছা লেখো। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়েছে? রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি of halogens. রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন্স। আচ্ছা, রিঅ্যাক্টিভিটি বলতে কিভাবে এগুলো রিঅ্যাক্ট করে, তাহলে সবার প্রথমে নাম্বার 1, রিঅ্যাক্টিভিটি উইথ হাইড্রোজেন। রিঅ্যাক্টিভিটি উইথ হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন গুলো যদি রিঅ্যাক্ট করে তাহলে, না না অল্প লিখিয়েছি, অল্প লিখবো। কিভাবে রিঅ্যাক্ট করে দেখো, হাইড্রোজেন গুলোর সঙ্গে হাইড্রোজেন যদি হ্যালোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে তাহলে তারা তৈরি করে হ্যালাইড। হ্যালাইড মানে বোঝো, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এই সমস্ত কিছু। তাহলে হ্যালাইড ফরমেশন, তাহলে হাইড্রোজেন আর ফ্লোরিন HF, হাইড্রোজেন আর ক্লোরিন HCl, হাইড্রোজেন ব্রোমিন HBr, এইরকম ভাবে হাইড্রোজেন আয়োডিন HI, এগুলো এক একটা হ্যালাইড। বোঝা গেল? এইবার আমরা যত লেফট টু রাইট আসব কি হবে, হ্যালোজেনের সাইজ ইনক্রিজ করবে আস্তে আস্তে। ক্লোরিনের থেকে ক্লোরিন একটু বড়, ক্লোরিনের থেকে ব্রোমিন একটু বড়, ব্রোমিনের থেকে আয়োডিন আরো বড়। তো স্বাভাবিকভাবেই HX যে বন্ড, সেই বন্ডের লেন্থ বাড়বে। যত লেন্থ বাড়বে বন্ড আস্তে আস্তে উইক হবে, তো অ্যাসিডিক প্রপার্টিটা বাড়বে যত বাঁ দিক থেকে ডান দিকে যাবে। তাহলে সেটাই লিখবো। তাহলে as we move from left to right, the atomic size, atomic size না লিখে ডাইরেক্ট লিখে দিই bond length, the HX bond length increases and hence the HX bond strength decreases. HX bond length বাড়ছে, so HX bond strength কমছে, তাহলে সহজেই ভেঙে যেতে পারে। hence acidic
nature also increases. Okay, বোঝা গেল? Acidic nature also increases. এবারে reactivity towards oxygen. Number 2, reactivity towards oxygen. দেখো অক্সিজেনের সঙ্গে কিভাবে রিঅ্যাক্ট করে। ক্লোরিন অলরেডি দেখে ফেলেছি, OF2 and O2F2 ফর্ম করে, যেখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেট রেসপেক্টিভলি কত কত +2 আর +1, +2 আর +1। এগুলো বেসিক্যালি অক্সাইড না, এগুলো বেসিক্যালি ফ্লোরাইড, কারণ ফ্লোরিন এতটাই ইলেকট্রোনেগেটিভ যে অক্সিজেনের সাথেও ফ্লোরাইড তৈরি করে, কিন্তু বাকিরা কিন্তু অক্সাইডই তৈরি করে। যেমন ক্লোরিনের অক্সাইডগুলো Cl2O, ClO2, Cl2O6, Cl2O7, ব্রোমিনের অক্সাইড Br2O, Br2O, চেপে আসো। ব্রোমিনের অক্সাইড গুলো দেখো Br2O, তাছাড়া BrO2, তাছাড়া BrO3, আয়োডিনের অক্সাইড গুলো I2O4, I2O5 হলো। তাহলে এগুলো হলো ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের সঙ্গে রিঅ্যাক্টিভিটি উইথ অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেনের রিঅ্যাক্টিভিটি হয়েছে। লেখা হয়েছে অনিতা দিয়া? হ্যাঁ স্যার। আচ্ছা, reactivity towards metal. স্যার একটা কি ছিল রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অক্সিজেন? হ্যাঁ, তুই তো পরে এটা পাঠিয়ে দিবা না? না reactivity towards metal. obviously একটা মেটালের সাথে যদি কোনো হ্যালোজেন রিঅ্যাক্ট করে তাহলে কি তৈরি করবে? মেটাল হ্যালাইডস, তাই তো? তো একটা এক্সাম্পল দেওয়া যায়, অক্সিজেন রিঅ্যাক্ট করে তো অক্সাইড ব্যাপারটা দেখছো? অক্সিজেনের সাথে অক্সাইড, লেখা নাই হ্যালোজেনের সাথে হ্যালাইড। তো বায়োলজি তো ম্যাগনেসিয়াম আর ব্রোমিন যদি আমরা রিঅ্যাক্ট করাই তাহলে কি হবে? MgBr2 এটা তৈরি হবে। MgBr2 একটা সলিড, এটা জাস্ট একটা এক্সাম্পল, ঠিক আছে? তো মেটাল ফ্লোরাইড, মেটাল ক্লোরাইড, মেটাল ব্রোমাইড আর মেটাল আয়োডাইড, এইভাবে যদি আমরা লিখি, আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে প্রসিড করি তাহলে আমরা দেখতে পাবো যে আয়নিক ক্যারেক্টার কমে যাচ্ছে, the ionic character decreases. ল্যাপটপটা দিয়ে দাও। যত আমরা লেফট টু রাইট যাচ্ছি আমরা দেখব যে আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করে যাচ্ছে। হলো? আমি টিচার হয়ে গেছি। হয়েছে? নেক্সট, রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন। কিন্তু স্যাটারডে সকালে করাবে। স্যার স্যার শোনো না আর স্যার, রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন, ওই টাইমে কোথাও পাবো না স্যার, কি করে আসবো? ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস পরে ডিসকাস হবে। সাইকেল নিয়ে reactivity towards halogen, inter halogen compounds, ঠিক আছে? তো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস কি জিনিস
ডিটেইলসে চ্যাপ্টারের শেষে ডিসকাশন করব। আপাতত জেনে রাখো, হয়ে যাবে। আপাতত জেনে রাখো দুটো হ্যালোজেন যদি রিঅ্যাক্ট করে বা কম্বাইন করে তাহলে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড তৈরি হবে। হলো? এবার কয়েকটা হ্যালোজেন এলিমেন্ট সম্পর্কে একটু পড়তে হবে, যেমন ফার্স্ট অফ অল ক্লোরিন। ক্লোরিন মানে Cl2। হলো? ক্লোরিনের প্রথমেই পড়তে হবে প্রিপারেশন। তো ক্লোরিনের প্রিপারেশন কিভাবে হয়? ক্লোরিনের প্রিপারেশন, ধরো MnO2, এর নাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, একে যদি HCl দিয়ে ট্রিট করানো হয় তাহলে সেটা MnCl2 ক্লোরিন আর তার সঙ্গে H2O ফর্ম করবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এমসি হ্যাঁ ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ, Mn মানে ম্যাঙ্গানিজ। আরে এটা না স্যার, যদি ব্যালেন্স করা যায়, আরে স্যার এই যেগুলা MF MCl MbR Mn M means metal, মেটাল। M means any metal। তাহলে ব্যালেন্স করা হলে 2H2O, এখানে হবে 4HCl। ঠিক আছে, বাকি মোটামুটি ঠিকই আছে। দেখো, তাহলে এই একটা প্রিপারেশন পড়বে, এর থেকে বেশি পড়ার দরকার নেই। আরো আছে দেখবে বইতে প্রিপারেশন। তো আরেকটা ইম্পর্টেন্ট প্রিপারেশন আছে, যেমন হাইড্রোলিসিস অফ ব্রাইন। এটা খুব স্যার আমি ইম্পর্টেন্ট। লিখছিলাম। সরি, ইলেকট্রোলিসিস। লেখো লেখো, তোমাকে তো আমি লিখতে না করিনি। এটা 1 নম্বর রিঅ্যাকশন, না এটা 2 উপরে নম্বর একটু রিঅ্যাকশন। ইলেকট্রোলিসিস অফ ব্রাইন সলিউশন। ব্রাইন কাকে বলে? ব্রাইন হলো কনসেন্ট্রেটেড NaCl সলিউশন। একটা বাদ দিয়ে বাদিকে। স্যার একটু উপরে করো না। হ্যাঁ বলো, উপরে হ্যাঁ এই যে এটা হ্যাঁ স্যার হয়ে গেলে বলো। হয়েছে? অনয়িতা লিখেছো? হয়েছে? ডিয়ার হয়েছে? ইলেকট্রোলাইসিস অফ ব্রাইন হ্যাঁ স্যার হয়েছিল। হ্যাঁ স্যার। ঠিক আছে, ইলেকট্রোলিসিস অফ ব্রাইন। ব্রাইন মানে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন। তাহলে খুব ভালো করে জানি আমরা যে সোডিয়াম ক্লোরাইড যদি ডিসোসিয়েট করে তাহলে দুটো জিনিস তৈরি হয়, একটা Na+ আর একটা কি Cl-। Cl- হলো একটা ক্যাটায়ন। তাহলে এটা ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন নেবে, নিয়ে কিসে কনভার্ট হবে? সোডিয়াম মেটালে কনভার্ট হবে। সিমিলারলি Cl- ক্লোরাইড, এটা হলো একটা অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কোথায় যায়? অ্যানোডে যায়। অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে Cl2 বা ক্লোরিনে কনভার্ট হয়। ব্যালেন্স করি, 2Cl-, তাহলে এখানে 2 ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এখানে দুটো 2 ইলেকট্রন মাইনাস, তাহলে উপরে হয়ে যাবে দুটো 2 ইলেকট্রন প্লাস। তাহলে সোডিয়ামগুলোকেও এইভাবে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে? তাহলে ব্রাইনকে যদি আমি স্যার ইলেকট্রোলিসিস NaCl এর পরে কি লিখেছো? সলিউশন, স্যার ক্যাথোডে স্যার দুটো Na+ থেকে দুটো ইলেকট্রন নিয়ে Na তে কনভার্ট হবে, সোডিয়াম মেটাল বা মেটালিক সোডিয়াম। আচ্ছা, তারপর অ্যানোডে কি হবে? অ্যানোডে Cl গ্যাস বা ক্লোরিন গ্যাস যেটা, সেটা পাওয়া যাবে। হলো? তাহলে এই দুটো প্রিপারেশন মোটামুটি পড়তে হবে, এর থেকে বেশি কিছু সেরকম দরকার নেই পড়ার। স্যার স্যার হয়নি? ও তো অন্য লিখতে। নেক্সট, প্রপার্টিজ। তো প্রপার্টিজের মধ্যে কেমন দেখতে সেটা জানতে হবে। তো ক্লোরিন দেখতে কেমন হয়? ক্লোরিন একটা গ্যাস। কেমন দেখতে? কালার কি? গ্রিনিশ ইয়েলো কালার। তাহলে গ্রিনিশ ইয়েলো গ্যাস। হলো? আচ্ছা, উইথ পাঞ্জেন্ট স্মেল, ঝাঁঝালো গন্ধ। ঠিক আছে? মানে
ঝাঁঝালো গন্ধ, ঝাঁঝালো গন্ধ মানে জানো? যখন মাংস রান্না করে, মশলা ঝাঁঝ, ঝাঁঝ মানে ঝাঁঝা ব্লিচিং পাউডারের একটা গন্ধ হ্যাঁ, থাকে, হুম। একদম ওরকম টাইপের গন্ধটা পাওয়া যায়, ঠিক আছে? ঝাঁঝালো গন্ধ, ফাল্গুন pungent smell. So greenish yellow gas with a pungent smell. It is heavier than air, আর কিছু না। heavier than air and soluble in water. হলো? এটা কিসের প্রপার্টিজ? Obviously ক্লোরিন। তাহলে এগুলো ছিল ফিজিক্যাল প্রপার্টিজ, এবারে কেমিক্যাল প্রপার্টিজ। ক্লোরিন খাওয়া যায় না। হ্যাঁ তুই খাবি কয়েকদিন তো পরে। কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে কি পড়তে হবে? কেমিক্যাল প্রপার্টিজ মানে এরা কিভাবে রিয়্যাক্ট করে। তো ফার্স্ট অফ অল সবার প্রথমে একটু দাঁড়াও, 1 মিনিট। কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে কিভাবে ক্লোরিন রিয়্যাক্ট করে? ফার্স্ট অফ অল হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস যদি রিয়্যাক্ট করানো হয় তাহলে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়। দেখো কমন একটা রিঅ্যাকশন। আচ্ছা H2S বা হাইড্রোজেন সালফাইড, তার মধ্যে দিয়ে যদি ক্লোরিনকে চালানো হয় তাহলে সেক্ষেত্রে HCl আর সালফার তৈরি হয়, ঠিক আছে? তাছাড়া যদি ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিনকে অ্যাড করা হয় তাহলে সেটা সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, তার সাথে NaOCl তৈরি করে, আর তার সাথে ওয়াটার তৈরি করে। এই NaOClটা যেটা তৈরি হয় এটার নাম সোডিয়াম হাইপোক্লোরাইট। সোডিয়াম হাইপোক্লোরাইট, ঠিক আছে? নামটা মনে রাখতে হবে। আচ্ছা সিমিলারলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যদি রিয়াকশন আমরা দেখাই, এই পাশে হয়ে যাবে, দেখিয়ে দিই। CaOH হোল টুয়াইস, এটা মনে রাখবে ডাইলিউট NaOH, হ্যাঁ ডাইলিউট NaOH। আচ্ছা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ক্লোরিনের রিয়াকশন হয় তাহলে এখানে যেমন সোডিয়াম হাইপোক্লোরাইড হচ্ছে, ওখানে তেমনি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড তৈরি হবে, এর নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। তার সঙ্গে ক্লোরাইড TE, তার সঙ্গে কি তৈরি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, আর তার সঙ্গে তৈরি হবে H2O। তো রিয়াকশনটা তোমরা একটু ব্যালেন্স করে নিও। নেক্সট মিথেন। স্যার একটু উপরে করতে। বলে বলবে। আচ্ছা হ্যাঁ দেখলাম। হ্যাঁ স্যার রয়েছে। হয়েছে? হ্যাঁ স্যার। মিথেন। তো মিথেনের সাথে যদি ক্লোরিন রিয়্যাক্ট করে তাহলে তৈরি করবে মিথাইল ক্লোরাইড বা CH3Cl, অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছি এটা। তার সঙ্গে অ্যাজ আ সাইড প্রোডাক্ট HCl আমরা পাবো। আচ্ছা এই রিয়াকশনটা করার জন্য আমাদের দরকার পড়ে ডিফিউজড সানলাইট বা HNu এর, ডিফিউজড সানলাইট বা HNu, ঠিক আছে?
নেক্সট, ক্লোরিন ইজ আ ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এর অক্সিডাইজিং নেচারের একটা এক্সাম্পল পড়তে হবে, যেমন ফেরাস সালফেট FeSO4, যেখানে আয়রন +2 স্টেটে আছে। এই ফেরাস সালফেটের মধ্যে যদি ক্লোরিন আর সামান্য সালফিউরিক অ্যাসিড অ্যাড করা যায়, তাহলে এই ফেরাস সালফেট আস্তে আস্তে ফেরিক সালফেটে কনভার্ট হয়। তাহলে ফেরিক সালফেট মানে +3 অক্সিডেশন স্টেট, তার সঙ্গে HCl রিলিজ হয়। তো এই রিয়াকশনটাকে যদি ব্যালেন্স করি তাহলে এরকম দাঁড়ায় ব্যাপারটা হলো। তাছাড়া আয়োডিন, এর মধ্যে যদি ওয়াটার আর ক্লোরিন অ্যাড করা যায়, তাহলে এটাও কিন্তু অক্সিডাইজ হয়ে HiO3 নামক একটা অ্যাসিড তৈরি করে। ব্যালেন্স করলে 6H2O, 5Cl2, 2HiO3 আর 10HCl। ঠিক আছে? তো রিয়াকশন গুলোকে প্র্যাকটিস করবে উইথ ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্স করা সহ প্র্যাকটিস করবে। মানে রিয়াকশন গুলো আসতে পারে পরীক্ষায়, একটা রিয়াকশন দিয়ে দিল, বলো এই রিয়াকশনটা কমপ্লিট করো। হ্যাঁ, এখান থেকেই একটা সমস্যা আসতে পারে। সব রিয়াকশন না, কিছু কিছু রিয়াকশন তো অবভিয়াসলি আসতেই পারে। কি কোশ্চেন হবে? এই যে রিয়াকশন গুলো, অক্সিডাইজিং নেচার অফ ক্লোরিন, যে দুটো রিয়াকশন বললাম, বা এটাও বলতে পারে যে হোয়াট হ্যাপেন্স ওয়েন ক্লোরিন ইজ ট্রিটেড উইথ আয়োডিন ইন প্রেজেন্স অফ ওয়াটার, এটাও বলে দিতে পারে। হোয়াট হ্যাপেন্স দিয়েও আসতে পারে, তো যে কোনো ভাবে আসতে পারে। অথবা এটাও বলতে পারে যে গিভ অ্যান এক্সাম্পল অফ অক্সিডাইজিং নেচার অফ ক্লোরিন। একটা এক্সাম্পল মানে তোমাকে একটা ইকুয়েশন এরকম ভাবে লিখতে হবে, কেমিক্যাল ইকুয়েশন লিখে তোমাকে দেখাতে হবে। এটাও দেখাতে হবে যেখানে আয়রনটা +2 থেকে +3 তে কনভার্ট হচ্ছে, মানে অক্সিডেশন হচ্ছে, সেই অক্সিডেশনটাও শো করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ব্লিচিং এজেন্ট, অ্যাজ আ ব্লিচিং এজেন্ট, ব্লিচিং এজেন্ট মানে যে অন্যকে ডিকালারাইজ করতে পারে, এটাকে বলে ব্লিচ করা। ঠিক আছে? তো ক্লোরিন কে আমরা যদি ওয়াটারে অ্যাড করি, তাহলে HCl তৈরি হয়, আর তার সঙ্গে এইটা তৈরি হয় O, এটাকে বলা হয় ন্যাসেন্ট অক্সিজেন। ন্যাসেন্ট অক্সিজেন বলতে যে অক্সিজেনটা জাস্ট তৈরি হয়েছে। ঠিক আছে? আর এই ন্যাসেন্ট অক্সিজেনটা কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ, হাইলি রিঅ্যাক্টিভ। কি অক্সিজেন নাম কি? ন্যাসেন্ট। ন্যাসেন্ট এর এটা ফাংশনটা কি? বলছি, ন্যাসেন্ট অক্সিজেন এতটাই রিঅ্যাক্টিভ যে কোনো কালার্ড সাবস্টেন্সের মধ্যে যদি আমরা ন্যাসেন্ট অক্সিজেনকে অ্যাড করে দিই, তাহলে সেটা কালারলেস হয়ে যায়। বোঝা গেল? জিও ফাইবার লাগিয়েছে রেলটেল কি কালার্ড সাবস্টেন্সের মধ্যে আমরা যদি অক্সিজেন অ্যাড করি, তাহলে সেটা কালারলেস হয়ে যায়। ঠিক আছে? তো এই ন্যাসেন্ট অক্সিজেনটা কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ ইন নেচার। বোঝা গেল? তো ক্লোরিন শেষ, ক্লোরিন থেকে আর কিছু করার নেই। এরপরে পড়তে হবে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড, ওই কথা কম, হাইড্রোজেন ক্লোরাইড কথা কম। হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl, তাই তো? প্রিপারেশন, HCl কিভাবে প্রিপেয়ার করা হয়? একটা সোডিয়াম সল্ট, যেমন ধরো NaCl, তার মধ্যে আমরা সালফিউরিক অ্যাসিড অ্যাড করি, তাতে কি হয়? HCl তৈরি হয়, আর তার সাথে NaHSO4 বা সোডিয়াম হাইড্রোজেন সালফেট তৈরি হয়। তাহলে এই রিয়াকশনটা করবে HCl প্রিপারেশনের জন্য, আর কোনো রিয়াকশন পড়ার দরকার নেই।
তাছাড়া পড়বে প্রপার্টিজ। তো প্রপার্টিজের মধ্যে আবার ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ। তাহলে প্রথমে পড়তে হবে ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে আমরা যদি দেখি তাহলে ফিজিক্যাল প্রপার্টিজে কি দেখব? প্রথমেই কেমন দেখতে। ইটস আ কালারলেস গ্যাস। ইটস আ কালারলেস গ্যাস। Colorless gas containing pungent smell. Colorless gas containing pungent smell, and it is highly soluble in water. Highly soluble in water. তাহলে HCl যদি জলে গোলানো হয় তাহলে কি তৈরি হবে? হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে, আর তার সঙ্গে Cl- তৈরি হবে। এটার নাম হাইড্রোনিয়াম আয়ন। তাহলে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে আর তার সঙ্গে প্যারালালি Cl- তৈরি করবে। হলো? আরেকটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন HCl এর, সেটা হলো HCl তো গ্যাস, এটা কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড। হ্যাঁ, বারবার বলছি হাইড্রোক্লোরিক অ্যাসিড না। HCl হলো একটা গ্যাস। এই গ্যাসটা যদি অ্যামোনিয়ার সাথে ট্রিট করানো হয় ইন গ্যাস মিডিয়াম, কিন্তু তাহলে কি হবে? একটা সলিড তৈরি হয়। এই সলিডটার নাম হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। একটা হোয়াইট কালার্ড সলিড তৈরি হয়, নাম অ্যামোনিয়াম ক্লোরাইড। বোঝা গেল? নেক্সট অ্যাকোয়া রিজিয়া, নাম তো শুনেছো নিশ্চয়ই, স্যার মিলেমিলে করাইছিল না? কি জানি মনে নেই। অ্যাকোয়া রিজিয়া, মনে হচ্ছে আমার তো করাইছিল। মনে অ্যাকোয়া রিজিয়া কাকে বলে? মনে আছে? অ্যাকোয়া রিজিয়া হলো মনে হচ্ছে স্যার HCl আর HNO3 মিক্সচার। কিছু বলবে? হ্যাঁ বলো দিয়া, কিছু বলছো? স্যার আমি না। অনয়িতা বলো, না স্যার, অ্যাকোয়া রিজিয়া বলছিলাম। বলো। ওইটাই তো HCl আর HNO3 ইয়ে রেশিওটা 3:1 মনে হয়। 3:1। তাহলে 3 পার্ট HCl আর 1 পার্ট HNO3, একটা মিক্সচার। এই মিক্সচারটাকে বলা হয় অ্যাকোয়া রিজিয়া। এটার গুরুত্ব কোথায়? এটা নিয়ে কেন এত মাথা ব্যথা? It can dissolve metals like gold, platinum. গোল্ড বা প্ল্যাটিনামের মতন মেটালকে অ্যাকোয়ারিজিয়া ডিসলভ করতে পারে। এই মেটালগুলো প্রচন্ড লেস রিঅ্যাক্টিভ, মানে একদমই রিঅ্যাক্টিভ না। তো ঠিক আছে, সেগুলো খুব একটা ডিসলভ করে না এমনি ইন জেনারেল, কিন্তু অ্যাকোয়ারিজিয়াতে কিন্তু এরা ডিসলভ করে খুব ইজিলি। আমার হাত ধরা দিয়ে দিয়ে দিলাম। it can dissolve metals like AUPT অফ গোল্ড, তার মধ্যে যদি অ্যাকোয়ারিজিয়া অ্যাড করা হয়, একদম ডাইরেক্ট রিঅ্যাকশন। H plus NO3 minus plus 4Cl minus। আচ্ছা, এটা কিন্তু অ্যাকোয়ারিজিয়া থেকে আসছে। হ্যাঁ, HCl আর HNO3 থেকে আসছে, এটা খেয়াল রাখবে। তাহলে কি তৈরি হচ্ছে? একটা সল্ট আর কিছু সাইড প্রোডাক্ট। তো এই যে সল্ট তৈরি হচ্ছে, এই সল্ট তৈরি হওয়ার জন্যই কিন্তু এটা ডিসলভ করে যায়। সিমিলারলি যদি আমরা প্ল্যাটিনামকে দেখি, তাহলেও কিন্তু একই রকম ভাবে প্ল্যাটিনামের ক্ষেত্রেও সল্ট তৈরি হয়,
PtCl6 2- ঠিক আছে। লেখাটা কেমন বাজে হলো, দাঁড়া 1 মিনিট। PtCl6 2- তার সঙ্গে সেই NO আর 8খানা জল। তাহলে এই দুটো রিয়াকশনকে খুব ভালো করে পড়তে হবে, দুটোই। কোনটা কিন্তু কম ইম্পর্টেন্ট না কোনটার থেকে, দুটোই ইম্পর্টেন্ট অ্যান্ড ইকুয়ালি ইম্পর্টেন্ট। বোঝা গেল? এই যে সল্ট গুলো তৈরি হচ্ছে, এই সল্ট গুলো তৈরি হওয়ার জন্য কিন্তু ডিসলভ করে যায় এই মেটাল গুলো অ্যাকোয়া রিজিয়াতে। তো প্ল্যাটিনামের ক্ষেত্রেও সল্ট তৈরি হয়, গোল্ডের ক্ষেত্রেও কিন্তু সল্ট তৈরি হয়। হলো? নেক্সট, রিয়াকশন উইথ metal carbonate and bicarbonate। মেটাল কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে যদি রিয়্যাক্ট করে তাহলে কি হবে? তাহলে কিছুই না, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর সেই মেটালের সল্ট তৈরি হবে। যেমন সোডিয়াম কার্বনেট বা Na2CO3, তার সাথে যদি HCl এর রিয়াকশন করানো হয় তাহলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, ওয়াটার তৈরি হবে আর তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। সিমিলারলি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে যদি HCl এর রিয়াক্ট করানো হয় তাহলে একই জিনিস তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড, ওয়াটার আর কার্বন ডাই অক্সাইড। রিয়াকশনটা জাস্ট ব্যালেন্স করে নিও, ঠিক আছে? নেক্সট, অক্সো অ্যাসিডস অফ হ্যালোজেন। অক্সো অ্যাসিডস অফ হ্যালোজেন সে একটু উপরে বলে বলো। ওগুলাই দেখি। বলে বলবে অনয়িতা। নেক্সট কি স্যার? অক্সো অ্যাসিডস। আমি তো ক্লাসে দেখি তো। বলছিলাম হ্যালোজেন। হ্যাঁ স্যার। অক্সো অ্যাসিডস অফ হ্যালোজেন। দেখো কেমন দেখতে হয় অ্যাসিড গুলো। একটা HOCl, ঠিক আছে, এর নাম হাইপোক্লোরাস অ্যাসিড। কি নাম স্যার? নেক্সট HOCl ডাবল বন্ড O, হ্যাঁ, এর নাম ক্লোরাস অ্যাসিড। নেক্সট আরেকটা যদি অক্সো বন্ড অ্যাড করে দিই, Cl, এখানে একটা ডাবল বন্ড, নিচে আরেকটা ডাবল বন্ড, এটার নাম ফ্লুরিক অ্যাসিড। নেক্সট যদি আরেকটা অক্সো বন্ড অ্যাড করে দেওয়া যায় তাহলে কেমন দেখতে হবে? ডাবল ডাবল। HOCl, তিনটা অক্সো বন্ড হবে, 1 2 3, এর নাম পারক্লোরিক অ্যাসিড। মনে নাম স্যার। হ্যাঁ। এই যে স্ট্রাকচার গুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো অক্সো অ্যাসিডের। হ্যাঁ, এখানকার অক্সো অ্যাসিড বলো, সালফারের অক্সো অ্যাসিড বলো, কিংবা আগে যেগুলো পড়েছি ফসফরাসের অক্সো অ্যাসিড পড়েছিলাম, তো প্রত্যেকটা অক্সো অ্যাসিড আর তাদের স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব ইজিলি কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? যে কোনো অক্সো অ্যাসিডের স্ট্রাকচার পরীক্ষায় আসতে পারে। আজকে মনে হয় তোমাদের একটা এসেছিল, কোনো একটা কিছু এসেছিল কি অক্সো অ্যাসিডের স্ট্রাকচার? দিয়া পরীক্ষা দিয়েছো? হ্যাঁ স্যার। পরীক্ষা এসেছিল অক্সো অ্যাসিডের স্ট্রাকচার? একটা তো ক্লোরোবেনজেন থেকে এসছে, না অক্সো অ্যাসিড থেকে আসেনি। আসেনি? না আমি তো এক ঝলক দেখেছি, তাতে আমার মনে হচ্ছে এসছে। পরীক্ষা টরীক্ষা দিয়ে বলছো আসেনি, মনে পড়ছে না? আচ্ছা, আমার মনে হয় এসছে, ঠিক আছে, যাই হোক, পরে দেখো। এইরকমই একটা, এর মধ্যে একটা এসছে, ঠিক আছে, কোনো একটা।
যাই হোক, অক্সো অ্যাসিড গুলোর স্ট্রাকচার কিন্তু ভালো করে পড়বে। হ্যাঁ, অক্সো অ্যাসিড স্ট্রাকচার কিন্তু পরীক্ষায় আসবে। না, আসেনি আজকে। শিওর আসেনি? আসেনি। আমার তো তাই মনে হচ্ছে আসেনি, আমি তো লিখিনি আমি এটা দেখবো, অক্সিজেনের কিছু। আমি দেখবো, আমার মনে হয় এসছে, আমি দেখবো। তো লাস্ট এখানে একটাই টপিক বাকি থাকবে এই গ্রুপ 17 এলিমেন্টস এর, সেটা হলো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। তো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস, আমি এটা বলবো। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস, তাহলে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস কাকে বলে? তাহলে এই সমস্ত কম্পাউন্ড গুলো এক বা দুটো আলাদা আলাদা হ্যালোজেন দিয়ে তৈরি হয়, মানে মেড অফ মোর দ্যান ওয়ান হ্যালোজেন কম্পাউন্ডস, সরি হ্যালোজেন এলিমেন্টস। ঠিক আছে, এগুলো কেমন দেখতে হয়? এগুলো এক্স এক্স এরকম দেখতে হতে পারে, এক্স এক্স থ্রি এরকম দেখতে হতে পারে, এক্স এক্স ফাইভ এরকম হতে পারে, এক্স এক্স সেভেন এরকম হতে পারে। বোঝা গেল? তো দুটো এক্স কে আলাদা করে দিই, একটাকে এক্স করে দিই আর একটাকে এক্স ড্যাশ করে দিই না হয়, যেহেতু দুটো আলাদা আলাদা হ্যালোজেন। এক্স এক্স ড্যাশ, এক্স এক্স ড্যাশ থ্রি, এক্স এক্স ড্যাশ ফাইভ, এক্স এক্স ড্যাশ সেভেন, যেখানে এক্স কি, এক্স হলো লার্জার হ্যালোজেন, লার্জার হ্যালোজেন অ্যাটম, আর এক্স ড্যাশটা কি, স্মলার হ্যালোজেন অ্যাটম। হলো? বোঝা গেল? তাহলে এই ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড গুলোকে কি করে প্রিপেয়ার করা যেতে পারে? তাহলে প্রিপারেশন অফ দ্য ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস, দেখো ফার্স্ট অফ অল ক্লোরিন আর ফ্লোরিনকে যদি একসাথে অ্যাড করা যায় তাহলে সিএলএফ বলে একটা কম্পাউন্ড তৈরি হয়, যেটা কিনা একটা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। ব্যালেন্স করলে এটা আসছে তো 2ClF, স্ট্রাকচারটা ডব্লিউসি 2ClF, ঠিক আছে? ClH O4 না? হ্যাঁ, নেক্সট ডব্লিউসি Cl2 প্লাস I2, তাহলে কি হতে পারে? ICl3, ব্যালেন্স করলে 2, আর এখানে কি হবে 3। দেখো, তাহলে এগুলো হলো প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড প্রিপেয়ার করতে পারি। ঠিক আছে, তাছাড়া ব্রোমিন আর ফ্লোরিন যদি অ্যাড করো তাহলে BrF5 তৈরি হয়। ঠিক আছে, BrF5 গুরুত্বপূর্ণ অন্য কারণে, BrF5 এর স্ট্রাকচার আমাদের জানতে হয়। তো BrF5 যদি ব্যালেন্স করা যায় তাহলে 2, এখানে 5। ঠিক আছে, তাহলে এই দু তিনটে প্রিপারেশন একটু দেখবে। হ্যাঁ, তাছাড়া এদের যেটা দরকার সেটা হলো প্রপার্টিজ, প্রপার্টিজ। ঠিক আছে, তো প্রপার্টিজের মধ্যে যেটা আমাদের জানতে হবে সেগুলো এদের স্ট্রাকচার আমরা কিভাবে ড্র করতে পারি। ঠিক আছে, তো এনসিইআরটির বইতে একটা চার্ট দেখতে পাবে, ওখানে প্রপার্টিজের একটা চার্ট দেওয়া আছে এই ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডগুলো। অত ডিটেলসে পড়ার দরকার নেই, যেটা দরকার সেই প্রপার্টিজের মধ্যে থেকে সেটা হলো এদের স্ট্রাকচার। তো কাদের কাদের স্ট্রাকচার আমাদের ইম্পর্টেন্ট বা জানতে হবে সেগুলো আমি জাস্ট বলে দিচ্ছি। একটা হলো ClF3, ClF3 যার স্ট্রাকচার হলো টি শেপড। তাছাড়া IF3 বা BrF3, BrF3 এগুলোর প্রত্যেকটারই স্ট্রাকচার কিন্তু টি শেপড। ঠিক আছে, তাছাড়া IF6,
এর স্ট্রাকচার হয় স্কোয়ার পিরামিডাল। স্কোয়ার পিরামিডাল। BRF5 এরও স্ট্রাকচার হয় স্কোয়ার পিরামিডাল। IF7 এর স্ট্রাকচার হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল। পেন্টাগোনাল বাইপিরামিডাল, ঠিক আছে। তো বেসিক্যালি স্ট্রাকচার বলতে কিভাবে আমরা ডিটারমাইন করি, সেই যে ভিএসিপিআর থিওরি করেছিলাম ক্লাস 11-এ, সেই ভিএসিপিআর থিওরির বেসিসেই স্ট্রাকচার প্রেডিকশন করা যায় এদের। নট অনলি এদের, যে কোনো অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক বলছি, যে কোনো ইনঅর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার কিন্তু ভিএসিপিআর থিওরি দিয়ে প্রেডিক্ট করা যেতে পারে। যেমন এখানে আমি যদি BRF3কেই তুলে নিই, BRF3, তো BRF3 স্ট্রাকচারটা আমাদেরকে দেখতে হবে। ভালো করে লক্ষ্য করো, BRF3-র মধ্যে সেন্ট্রাল অ্যাটম কে? ব্রোমিন, তাই তো। ব্রোমিনের ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন NH2 অ্যান্ড NP5। যে কোনো হ্যালোজেনের ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন NH2 NP5, এইটুকু তো এখন অবধি তোমরা জেনে গেছো অলরেডি। তাহলে NH2টা কেমন দেখতে হয়? NH2টা এরকম দেখতে হয়। আর NP5টা কেমন দেখতে হয়? NP5টা 1 2 3 4 5। তাহলে ভালো করে দেখো, এখানে আমাদের দরকার হচ্ছে 3খানা ফ্লোরিন অ্যাটম, বাট এখানে আমাদের একটাই জায়গা আছে। তো স্বাভাবিকভাবেই ইলেকট্রন জাম্প করবে হায়ার ডি অরবিটালে। তাহলে হচ্ছে এটা ND, যেটা কিনা ভ্যাকেন্ট এই মুহূর্তে, গ্রাউন্ড স্টেটে। তাহলে ইলেকট্রন কি করবে? NP থেকে ND তে জাম্প করবে। তাহলে জাম্প করলে আমরা যে স্ট্রাকচারটা পাবো, মানে আমরা যেই ডায়াগ্রামটা পাবো, ফার্স্ট এক্সাইটেড স্টেট যেটাকে বলবো, সেটা দেখতে হবে খানিকটা এরকম। তাহলে 1 স্যার 2, তুমি এটা করিয়েছিলা? কোথায় করিয়েছিলাম? আ- আ- হ্যাঁ বলো, কি বলছো? ফ্লোরিন আগেও মনে হয় করিয়েছিলে। আগের বছর করিয়েছিলাম। ফ্লোরিন আচ্ছা, আমি মনে রাখছি। এটা তো শুধু আগের বছর না, এই বছর এগুলো করানো হয়ে গেছে এতদিনে। এই বছরে তাহলে কটা লোন পেয়ার? দুটো লোন পেয়ার। আর কটা বন পেয়ার? 3টা বন পেয়ার। তাহলে ওভারঅল 5 হচ্ছে। 5 হলে স্ট্রাকচার কেমন হওয়া উচিত? ট্রাইগোনাল বাইপিরামিডাল। তো মাঝখানে ব্রোমিন, উপরে দুটো ফ্লোরিন, বাকিটা এরকম। তো ভালো করে দেখো, আমরা ফ্লোরিন গুলোকে দেখাচ্ছি 1 2 3, আর দুটো লোন পেয়ার। তাহলে বেসিক্যালি লোন পেয়ার গুলো তো থাকবে না। তাহলে লোন পেয়ার গুলো তো থাকবে না। তাহলে লোন পেয়ার গুলোকে সামনে আনতে হবে ব্রোমিনের উপরে। এটা হলো স্ট্রাকচার। স্ট্রাকচারটা কেমন? অবভিয়াসলি টি শেপড। টি শেপড। তাহলে ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডের স্ট্রাকচার তোমাদেরকে, মানে যে কটা আমি এখানে দেখালাম সেই কটা এখানে তোমাকে লিখতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ছবি টবি এঁকে নাও তাড়াতাড়ি। এখন চালু করবে নাকি? শেষ স্যার। গ্রুপ 18। আজকে স্টার্ট করো স্যার। শেষও করে দেবে না? দাঁড়াও দাঁড়াও এই যে কি লিখছে এন আমি তো জিজ্ঞেস করলাম যে NH2 NP5 হয়েছে, অনইতা হয়েছে, দেওয়া হয়েছে। কাস্টম কিউরিয়াস। হ্যাঁ স্যার। আমি এটা আমি আমি এটা হ্যাঁ, আজকে আমি তিনজন পাচ্ছি কোন একটা আচ্ছা, আজকাল তো আছে। গ্রুপ 18 এলিমেন্ট স্টার্ট করবে আবার। তাহলে এই কথা কম। গ্রুপ 18 এলিমেন্টস, গ্রুপ 18 এলিমেন্টস গুলোকে একটা নামে ডাকা হয় নোবেল গ্যাস, তাই তো।
তাহলে গ্রুপ 18 এলিমেন্ট কারা আছে? এই যে হিলিয়াম, নিয়ন, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ক্রিপ্টন, জেনন, রেডন। এরা প্রত্যেকে গ্রুপ 18 এলিমেন্ট। ইলেকট্রনিক কনফিগারেশন বলো। হিলিয়ামের 1:2, 1s2, নিয়নের বলে ফেলো 10 1:2 2:2 2p6 কি? 1:2 2:2 2p6 1s2 2s2 2p6। তাহলে 1s2 এর জায়গায় কি লিখতে পারি? হিলিয়াম, হিলিয়াম। তাহলে হিলিয়াম 2s2 2p6, তাই তো? হিলিয়ামের পর নিয়ন 3s2 3p6, রেডনের আনএন হয় না? আর্গন argon 3d10 3d10, 4s2 4p6, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন 4d10 টা আগে হবে, তারপরে 5s, 4d10 5s2 5p6, ফাইনালি জেনন 4f14, তাই না? তারপর 5d10 6s2 6p6। দেখো বোঝা গেল? সেই একই জিনিস, খালি হিলিয়ামটাই একটু বেশি সোজা, বাকিগুলো আরো সোজা। স্যার হ্যাঁ বলো। এই কনফিগারেশন গুলো কি আসে এক্সামে? আসছে বলতে আসতে পারে, কেন অসুবিধা হচ্ছে এগুলোতে কোনো? না না, অসুবিধা না, জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আসতেই পারে, বুঝতেই পারে। ঠিক আছে না? কে জানে? আমি কোনটা কবে আসবে কিচ্ছু বলা যায় না। এই কথা কম। তো এখানেও কিন্তু আমাদের সেই ট্রেন্ড গুলো পড়তে হবে, যে ট্রেন্ড গুলো আমরা বাকি গ্রুপে পড়ে আসছি। তো কি কি ট্রেন্ড পড়তে হবে? প্রথমত অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াই। কি হবে? উপর থেকে নিচে নামলে ইনক্রিজ করবে, তাই তো? সেকেন্ডলি আয়োনাইজেশন এনথালপি। তাহলে আয়োনাইজেশন এনথালপির ক্ষেত্রে কি হবে? কি হবে উপর থেকে নিচে নামলে? ডিক্রিজ করবে তো। হ্যাঁ স্যার, এবার দেখো বাকি যত এলিমেন্ট আছে তাদের থেকে কিন্তু এই নোবেল গ্যাসগুলোর আয়োনাইজেশন এনথালপি অনেক বেশি। কেন? কারণ এদের যে ভ্যালেন্স শেলগুলো আছে বা ভ্যালেন্স অরবিটাল গুলো আছে সেগুলো কিন্তু ফুললি ফিল্ড। তো স্বাভাবিকভাবেই একটা স্টেবল ফুললি ফিল্ড অরবিটাল থেকে ইলেকট্রন বার করতে গেলে অনেক পরিশ্রম দরকার, অনেক এনার্জি দরকার। তো স্বাভাবিকভাবে এই কারণেই এদের আয়োনাইজেশন এনথালপির মান অ্যাকচুয়ালি বাকি যত এলিমেন্ট আছে 13 বলো 14 বলো 15 16 17 বলো তাদের থেকে অনেক অনেক বেশি হয়। ঠিক আছে, অনেক বেশি হয়। তো নেক্সট ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন গেইন এনথালপি কি চেঞ্জ হবে উপর থেকে নিচে নামলে? ডিক্রিজ হবে। আচ্ছা, তো ডিক্রিজ হবে বেসিক্যালি, কিন্তু এদের কি টেন্ডেন্সি আছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার? হ্যাঁ ওরা যে স্ক্রিনিং না স্যার, কিসের স্টিরিং এফেক্ট? সরি, এই লেভেলে এদের ফুললি ফিল্ড শেল রয়েছে, ইলেকট্রন কেন অ্যাকসেপ্ট করবে? ও হ্যাঁ তো অলরেডি ফিল্ড, টোটালি ফিল্ড। তো স্বাভাবিকভাবেই এদের মধ্যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার কোনো টেন্ডেন্সি দেখা যায় না, অ্যাজ দে হ্যাভ fully filled valence orbital. Hence, they do not show tendency to gain any electron. হলো?
ফিজিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ। তো প্রথমেই বলি এরা কি, এরা হলো গ্যাস, তাই তো? কেমন গ্যাস? মোনো অ্যাটমিক, মানে হিলিয়াম He2 কিন্তু হবে না, ঠিক আছে? এরা মোনো অ্যাটমিক হয়। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এরা মোনো অ্যাটমিক হয়। মোনো অ্যাটমিক কেন হয়? অবভিয়াসলি এদের তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করার কোনো টেন্ডেন্সি এরা শো করে না। তাহলে স্বাভাবিক ইলেকট্রন অ্যাকসেপ্ট না করলে বন্ড তৈরি করবে কি করে? হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে কিছু কিছু নোবেল গ্যাস এলিমেন্ট আছে যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, কম্পাউন্ড ফর্ম করে, সেটা আমরা দেখব। কিন্তু ইন জেনারেল এরা মোনো অ্যাটমিক হয়, ঠিক আছে? কালারলেস হয়, ওডারলেস হয়, আর টেস্টলেস হয়। কালারলেস, ওডারলেস and tasteless হলো মোনোঅ্যাটমিক, কালারলেস, ওডারলেস, টেস্টলেস, ঠিক আছে? জলে অল্প সলিউবল, দে আর sparingly soluble in water, sparingly soluble in water, জলে এরা sparingly soluble হয়, ঠিক আছে? This is sparing. Helium has the lowest boiling point of all known elements. যত এলিমেন্ট আমাদের জানা আছে তাদের মধ্যে সব থেকে কম বয়লিং পয়েন্ট হলো হিলিয়ামের, দ্যাট ইজ 4.2 কেলভিন, ঠিক আছে? 4.2 কেলভিন। কেমিক্যাল প্রপার্টিজ, রেস্ট নেই, তাড়াতাড়ি শেষ করে বাড়ি চলে যাও। কেমিক্যাল প্রপার্টিজ দেখো, এগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হয়? NH2 NP6 এরকম তো, এক্সেপ্ট হিলিয়াম, হিলিয়ামের জাস্ট NH2, বাকিদের NH2 NP6, প্রত্যেকের ক্ষেত্রেই তাই হয়, তাই তো? তো স্বাভাবিকভাবেই তো এদের ক্ষেত্রে কি হয়, ফুললি ফিল্ড তোমার অরবিটাল থাকে। আরেকটা জিনিস, ইলেকট্রন অ্যাকসেপ্ট বা রিলিজ করতে পারে না বা চায় না, যেই কারণে এদের ভ্যালেন্সি কিন্তু জিরো হয়, তাই তো? তাহলে ভ্যালেন্সি আমরা কি দেখতে পাই? ভ্যালেন্সি আমরা দেখতে পাই এদের ক্ষেত্রে জিরো হয়। কেন? কারণ এরা ইলেকট্রন গেইন করে না কিংবা এরা ইলেকট্রন লুজ করে না, ঠিক আছে? তো এবার দেখো জেনন, ঠিক আছে? জেনন হলো এমন একটা এলিমেন্ট এই নোবেল গ্যাসগুলোর মধ্যেই যে কিন্তু কম্পারেটিভলি বাকিদের থেকে অনেক বেশি রিঅ্যাক্টিভ, ঠিক আছে? বাকিদের থেকে তুলনামূলকভাবে বেশি রিঅ্যাক্টিভ। তো প্রথম যে এলিমেন্টটা তৈরি হয়েছিল যেটার মধ্যে নোবেল গ্যাস এলিমেন্ট ছিল সেটা ছিল XCPTF6, এটা হলো এটার স্ট্রাকচার, XCPTF6। এবার XCPTF6 কে তৈরি করা হয়েছিল জেনন আর PTF6 বলে একটা কম্পাউন্ড আছে তাদেরকে মিক্স করে, ঠিক আছে? তো এটা ছিল প্রথম কম্পাউন্ড যার মধ্যে একটা নোবেল গ্যাস এলিমেন্ট ছিল, আর এই নোবেল গ্যাস এলিমেন্টটা ছিল XC বা জেনন, ঠিক আছে? মানে ফার্স্ট নোবেল গ্যাস এটা এখানেই পাওয়া যায়। ফার্স্ট কম্পাউন্ড কন্টেইনিং আ নোবেল গ্যাস এলিমেন্ট এইটা। তারপর থেকে আরো প্রচুর জেননের কম্পাউন্ড দেখা গেছে। হ্যাঁ, তো জেননের কম্পাউন্ড কয়েকটা রয়েছে, যেমন ধরো এটা XC আর তার সঙ্গে ফ্লোরিন যদি অ্যাড করা যায় তাহলে XCF2, যেটা কিনা গ্যাস। তাছাড়া XC তার সঙ্গে 3F2 বোথ আর গ্যাস, XCF6 এটা সলিড। তাহলে এরকম কিছু কম্পাউন্ড আছে জেননের
এবার তোমাদের কি করতে হবে, তোমাদের এই জেনন অক্সিজেন, কিছু জেনন ফ্লোরিনও আছে, তো জেনন ফ্লোরিন বলো কিংবা জেনন অক্সিজেন কম্পাউন্ড বলো, সেই কম্পাউন্ড কয়েকটার স্ট্রাকচার করতে হবে। এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি স্ট্রাকচারই আসে। তো দেখো, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো XCF2। XCF2 এটা স্ট্রাকচার কেমন হয়? জেনন কটা ইলেকট্রন? যটাই থাক NH2 NP6, তাই তো? তাহলে NH2 NP6, আর এখানে ভ্যাকেন্ট কি আছে? ND। তাহলে দুটো ফ্লোরিনের আমার জায়গা লাগবে, তাহলে গ্রাউন্ড স্টেটে হবে না, যেতে হবে এক্সাইটেড স্টেটে। তাহলে এক্সাইটেড স্টেটে যদি একটা ইলেকট্রনকে আমি এনপি থেকে এনডি তে জাম্প করাই, তাহলে কি পাচ্ছি? জেননের ক্ষেত্রে 4ডিও তো আছে। হ্যাঁ, জেননের ইলেকট্রনিক কনফিগারেশনে 4ডিও আছে। 4D আছে বলতে? হ্যাঁ, তার পরেরটা বলছি, ঠিক আছে? মানে তারপরে একটা বলবো। তার পরেরটা এক্সাইটেড স্টেট মানে তার হায়ার অরবিটালে নিয়ে যাচ্ছি আমি, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমি যে হায়ার এনডিটা আছে সেখানে ইলেকট্রনটাকে নিয়ে গেলাম। তাহলে দেখো এবার এখানে দুটো জায়গা খালি হলো, তাহলে এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, তাহলে কটা লোন পেয়ার কটা বন্ড পেয়ার? দেখো ভালো করে, তিনটা লোন পেয়ার দেখতে পাচ্ছ আর দুটো বন্ড পেয়ার দেখতে পাচ্ছ, তো ওভারঅল 5। তাহলে 5 হলে এক্সপেক্টেড স্ট্রাকচার হলো TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তোমরা ওইভাবেই প্রথমে আগার চেষ্টা করবো। এবার দেখো, অ্যাক্সিয়াল পজিশনে প্রথমে ফ্লোরিন অ্যাড করব, তারপর যে ইকুইটোরিয়াল পজিশনগুলো আছে সেখানে লোন পেয়ারগুলোকে অ্যাড করব। তিনটা লোন পেয়ার হয়ে গেল এরকম। তো লোন পেয়ার তো বন্ড তৈরি করতে পারে না, তো লোন পেয়ারগুলোকে আমরা এইভাবে রাখবো। তো আলটিমেটলি এটা হলো XCF2 এর স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা কেমন দাঁড়াচ্ছে? লিনিয়ার। লিনিয়ার হলো। সিমিলারলি যদি তোমরা দেখো XCF4 এর স্ট্রাকচার হয় এরকম। চারদিকে চারটা ফ্লোরিন, উপরে আর নিচে লোন পেয়ার। তো লোন পেয়ার তো ওইভাবে থাকবে না, কিসের বানাচ্ছে? লোন পেয়ারকে আমি এইভাবে দেখাবো। তাহলে এটা XCF4 এর স্ট্রাকচার। কেমন স্ট্রাকচার? স্কোয়ার প্ল্যানার। তাহলে XCF4 এর স্ট্রাকচার স্কোয়ার প্ল্যানার, তোমরা করে দেখতে পারো, এরকম ভাবেই আসবে, যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবেই করবে, ঠিক আছে? আরো যদি ফ্লোরিন অ্যাড করে দিই, XCF6, ঠিক আছে, তো সেগুলোর স্ট্রাকচারও কিন্তু চেঞ্জ হতে থাকে। হলো। তো আরেকটা যেটা জিনিস সেটা হলো XCOF4। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব বেশি আসে। XCOF4 দেখো, XCOF4 এ স্ট্রাকচার কেমন হয়? XCOF4 এর স্ট্রাকচার হয় এরকম। নিচে মানে এই যে প্লেনটা দেখতে পাচ্ছ, প্লেনটার নিচে একটা লোন পেয়ার, এটাকে বলা হয় স্কোয়ার পিরামিডাল। স্কোয়ার পিরামিডাল হলো। লাস্ট XCO3, এটা দেখতে হয় সিম্পলি পিরামিডাল।
এই যে স্ট্রাকচার গুলো আছে, এই স্ট্রাকচার গুলো কিন্তু তোমাদের পড়তে হবে, হলো? কারণ এই কটা স্ট্রাকচার বলতে গুলো হবে তো? পরীক্ষায় আসে। হ্যাঁ, এই কটা স্ট্রাকচার করলে এই কটার মধ্যে থেকেই পরীক্ষায় চলে আসবে। তো এই কটা খুব ইম্পর্টেন্ট। তো মোটামুটি অল্প স্বল্প পড়লাম আজকে। এই অল্প স্বল্প? গ্রুপ 17 আর গ্রুপ 18টা আমাদের শেষ হলো, ঠিক আছে? লিখলাম আজকে। আচ্ছা শোনো, সামনের দিন আমরা কি করব? সামনের দিন আমরা একটা পরীক্ষা হবে। স্যার, হ্যাঁ? না, কিসের স্যার আছে? কিসের পরীক্ষা? স্যার প্লিজ, স্যার প্লিজ। কিসের পরীক্ষা? স্যার কয়দিন চ্যাপ্টার পরে তো বলো। স্যার? স্যার কয়দিন পরে স্যার? গ্রুপ কেমিস্ট্রি মানে 15, 16, 17, 18, ঠিক আছে? নেক্সট উইকে একদম ফ্রাইডেতে। স্যার ওটা আমার তো পরীক্ষা হিসেবে বলতে। আচ্ছা। আচ্ছা বলো। স্যার অনলাইন হ্যাঁ বলো। যারা অনলাইনে তোমরা পড়ছো তারা অনলাইনে দেবে, যারা এখানে অফলাইনে আসো পড়তে তারা অফলাইনেই দেবে পরীক্ষা। হ্যাঁ, তো ঠিক আছে। আমার কিছু দিন কোনো অসুবিধা নেই, অপশন আছে। তো নেক্সট ফ্রাইডে এই কত মার্কস? 10 মার্কের ব্যাপার আছে। পি ব্লক এলিমেন্টের উপরে পরীক্ষা হবে। পি ব্লক কেমিস্ট্রি গ্রুপ 15, 16, 17, 18 যা যা পড়িয়েছি সমস্ত কিছু পড়ে প্রিপেয়ার করে রেডি করে রাখবে, বুঝতে পারলে? পরীক্ষা হবে 40 মার্কসের। তো দুইটা গ্রুপ করে নাও না স্যার। না একবারে স্যার পারবো না তো স্যার। পারবে, কেন পারবে না? পরীক্ষা দেবে না কয়েকদিন পরে, পুরো পি ব্লক এলিমেন্ট আছে ওখানে, ওটা তো দিব স্যার। ব্যাস একবারে পড়বে। এখন এক সপ্তাহে এটা শেষ করবে, আর যাতে পড়তে না হয়। ঠিক আছে, আজকে এত অবধি থাকলো। আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, প্লাস যদি মনে করো রেকর্ডিংটা দেখবে, রেকর্ডিংটাও পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো রাখছি। 15 কোথায়? হুম। আচ্ছা এইখান থেকে